সহজ লেসনে তো আমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোল বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। তো ফার্স্ট ইউনিট টেস্টে এবছর তোমাদের পরীক্ষার পূর্ণমান থাকছে 30 নম্বর, সময় দেওয়া থাকবে 1 ঘন্টা। এই প্রশ্নপত্রের পিডিএফ গুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্নপত্রের পিডিএফ সেখান থেকে তোমরা নিতে পারো। দেখো, এই কোশ্চেন পেপারে 1 নম্বর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 6 = 6, অর্থাৎ সঠিক প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। 1 নম্বর দাগে দেওয়া আছে আন্তর্জাতিক তারিখ রেখার মান 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি না 360 ডিগ্রি। তো আন্তর্জাতিক তারিখ রেখার মান হচ্ছে 180 ডিগ্রি। 2 নম্বর পৃথিবীর প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা, কল্পনা চাওলা, ইউরি গ্যাগারিন, এরপর হচ্ছে এডউইন অল্ড্রিন। তো পৃথিবীর প্রথম মহাকাশচারী হচ্ছেন ইউরি গ্যাগারিন। 3 নম্বর পৃথিবীর আকৃতি গোলাকার, নাসপাতের মতো, কমলালেবুর মতো না জিওডের মতো। তো পৃথিবীর আকৃতি হচ্ছে জিওডের মতো, এটা হবে সঠিক উত্তর। 4 নম্বর ইংরেজি এম অক্ষরের মতো নক্ষত্র মণ্ডলটি হল ক্যাসিওপিয়া, কালপুরুষ, বকমণ্ডলা, ধ্রুবতারা। তো ইংরেজি এম অক্ষরের মতো নক্ষত্র মণ্ডলটি হল ক্যাসিওপিয়া। 5 নম্বর হচ্ছে মারিয়ানা সমুদ্র খাতটি অবস্থিত ভারত মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে, সুমেরু মহাসাগরে। তো মারিয়ানা সমুদ্র খাতটি অবস্থিত হচ্ছে প্রশান্ত মহাসাগরে। 6 নম্বর দাগে ভারতের প্রমাণ সময় ধরা হয় কলকাতার স্থানীয় সময়কে, নাসিকের স্থানীয় সময়কে, কাশ্মীরের স্থানীয় সময়কে, এলাহাবাদের স্থানীয় সময়কে। তো ভারতের প্রমাণ সময় ধরা হয়, এখানে উত্তর লিখবে এলাহাবাদের স্থানীয় সময়কে। 2 নম্বর দাগে হচ্ছে 2-1 কথায় উত্তর লিখতে হবে। 4টি প্রশ্ন উত্তর এখান থেকে লিখতে হবে। 1 × 4 = 4। 2-1 নম্বর দাগে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি কোনটি? তো গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি, এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি। 2 নম্বর হচ্ছে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি? এখানে উত্তর লিখবে উত্তরপ্রদেশ হচ্ছে ভারতের সব থেকে জনবহুল রাজ্য। 3 নম্বর ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? তো ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। 4 নম্বর ভারতের সব থেকে জনবিরল রাজ্য কোনটি? ভারতের সব থেকে জনবিরল রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ, এখানে জনসংখ্যা সব থেকে কম আর কি। এরপর হচ্ছে 5 নম্বর শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো শ্রীনগর হচ্ছে ঝিলাম এই নদীর তীরে অবস্থিত। 6 নম্বর দাগে দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান কত? তো দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান 180 ডিগ্রি। এখান থেকে 4টি প্রশ্ন উত্তর আমাদের লিখতে হবে, 6টি প্রশ্ন দেওয়া আছে। পরের প্রশ্ন 3 নম্বর দাগে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 করে, 2 × 2 = 4। দেখো 1 নম্বর দাগে বলা হচ্ছে সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো। তো তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বতের একটি হিমবাহ থেকে এর উৎপত্তি, এরপর ভারতে প্রবেশ করে জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। পাকিস্তানে এই নদী প্রধান উপনদীর সাথে মিলিত হয়েছে। এই মিলিত প্রবাহ অবশেষে আরব সাগরে গিয়ে মিশেছে। 2 নম্বর সূর্যের দৈনিক আপাতগতি কাকে বলে? তো পৃথিবী সূর্যকে সামনে রেখে অবিরামভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষের চারদিকে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে 1 পাক ঘোরে। একেই পৃথিবীর আবর্তন গতি বা দৈনিক আবর্তন গতি বা আহ্নিক গতি বলে। নেক্সট হচ্ছে 3 নম্বর বাংলাদেশের সঙ্গে ভারতের কোন কোন রাজ্যের সীমানা রয়েছে? তো পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে। 4 নম্বর হচ্ছে জিওড বলতে কি বোঝেন? তো লিখবে পৃথিবী উপর ও নিচে কিছুটা চাপা এবং মধ্যভাগ স্থিত হওয়ায় অনেক সময় আমরা পৃথিবীকে কমলালেবু বা নাশপাতির আকৃতির সঙ্গে তুলনা করে থাকি, কিন্তু এগুলির সাথে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসল পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, যাকে ইংরেজিতে জিওড বলে। 4 নম্বর দেখে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মানে এখানে 3 নম্বর করে, 3 × 6 নম্বর দেওয়া আছে, ঠিক আছে, 2টি প্রশ্নের জন্য। তো 4 নম্বর দেখে উষা ও গোধূলি কাকে বলে? উত্তর লিখবে সূর্যোদয়ের কিছুক্ষণ আগে পূর্ব দিকের আকাশে যে মৃদু আলোক প্রভা দেখা যায় তাকে উষা বলে। অন্যদিকে সূর্যাস্তের কিছুক্ষণ পরে পশ্চিম দিকে আকাশে মৃদু আলোক প্রভা লক্ষ্য করা যায়, একে গোধূলি বলে। পৃথিবীর যে অংশের উপর ছায়াবৃত থাকে সেই অংশে সূর্যকে দেখা যায় না, তবে তার আলোক প্রভা বা আভা দেখা যায়। এজন্যই উষা বা গোধূলি সৃষ্টি হয়। 2 নম্বর হচ্ছে স্থানীয় সময় ও প্রমাণ সময় কাকে বলে? তো স্থানীয় সময় কি না মধ্যাহ্ন বা দুপুর 12টা থেকে যে সময় গণনা করা হয় তা হলো কোনো স্থানের স্থানীয় সময়। পৃথিবী নিজ মেরুদণ্ডের উপর 24 ঘন্টায় একবার আবর্তন করছে। আবর্তন করার সময় সূর্য যখন মাথার উপর আসে তখন
সেখানে মধ্যাহ্ন হয় অর্থাৎ দুপুর 12টা বাজে। এরপর সূর্যের উন্নতি কোণ অনুসারে স্থানীয় সময় নির্ধারিত হয়। এরপর দেখো প্রমাণ সময় কিনা কোনো দেশের উপর দিয়ে অনেকগুলি দ্রাঘিমা রেখা বিস্তৃত হয়েছে বা বিস্তৃত থাকে। প্রতিটি দ্রাঘিমা রেখায় স্থানীয় সময় আলাদা আলাদা হয়, কিন্তু একটি অঞ্চল বা দেশে এতগুলি সময় থাকলে পরিবহন, যোগাযোগ ব্যবস্থা এবং অফিস সংক্রান্ত কাজে সমস্যা দেখা যায়। এজন্য দেশের মধ্যবর্তী কোনো স্থানের দ্রাঘিমার স্থানীয় সময় ধরে সমগ্র দেশের সময় নির্ধারিত হয়, একে প্রমাণ সময় বলে। এরপর 4-3 নম্বর, নিরক্ষরেখা ও মূল মধ্যরেখার মধ্যে পার্থক্য লেখো। তো 1 নম্বর পার্থক্য হচ্ছে নিরক্ষরেখা পৃথিবীর কেন্দ্রকে উত্তর মেরু ও দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে ভাগ করেছে, আর মূল মধ্যরেখা পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করে। 2 নম্বর হচ্ছে নিরক্ষরেখা পৃথিবীর বৃহত্তম বৃত্ত এবং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত, আর দুটি মূল মধ্যরেখা যুক্ত করলে একটি বৃত্ত হয় এবং বৃত্তটি উত্তর দক্ষিণে বিস্তৃত। 3 নম্বর, নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভাগ করে, আর মূল মধ্যরেখা পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করে। 4 নম্বর হচ্ছে পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখাগুলির নাম লেখো। ওকে, তো পৃথিবীর অক্ষরেখাগুলোকে 5 ভাগে ভাগ করা হয়, যথা নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, সুমেরু বৃত্ত রেখা, আর হচ্ছে কুমেরু বৃত্ত রেখা। প্রথমে দেখো নিরক্ষরেখা কি না, সুমেরু ও কুমেরু থেকে সমান দূরে পৃথিবীর ঠিক মাঝ দিয়ে পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক বৃত্তাকার রেখাটিকে নিরক্ষরেখা বা বিষুবরেখা বলা হয়। এরপর হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। নিরক্ষরেখার উত্তরে 23 ডিগ্রি 30 মিনিট কৌণিক দূরত্বে অঙ্কিত কাল্পনিক বৃত্তাকার রেখাটিকে কর্কট ক্রান্তি রেখা বলে। মকর ক্রান্তি রেখা কি না, নিরক্ষরেখার দক্ষিণে 23 ডিগ্রি 30 মিনিট কৌণিক দূরত্বে অবস্থিত কাল্পনিক বৃত্তাকার রেখাটিকে মকর ক্রান্তি রেখা বলে। এরপর সুমেরু বৃত্ত রেখা কি, নিরক্ষরেখার উত্তরে 66 ডিগ্রি 30 মিনিট কৌণিক দূরত্বে কাল্পনিক বৃত্তাকার রেখাটিকে সুমেরু বৃত্ত রেখা বলে। আর কুমেরু বৃত্ত রেখা হচ্ছে নিরক্ষরেখার দক্ষিণে 66 ডিগ্রি 30 মিনিট কৌণিক দূরত্বে অঙ্কিত রেখাটিকে কুমেরু বৃত্ত রেখা বলে। তো এইগুলো হচ্ছে পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখা, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো 5 নম্বর দেখে, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে বলা হচ্ছে। প্রশ্নের মান 5 নম্বর করে, 5 থেকে 10 নম্বর দেওয়া আছে। 1 নম্বর দেখে ভারতের পশ্চিমের মরু অঞ্চল সম্পর্কে আলোচনা করো। তো রাজস্থানের একেবারে পশ্চিম দিক বরাবর অবস্থিত যে অঞ্চলটি ভারতের বৃহত্তম মরু অঞ্চল। রাজস্থানের একেবারে পশ্চিম দিক বরাবর অবস্থিত এই অঞ্চলটি ভারতের বৃহত্তম মরু অঞ্চল। ওকে, এর নাম থর মরুভূমি। যতদূর তাকানো যায় শুধু বালি আর পাথর, কোথাও গাছপালা নেই। খুব ছোট ছোট অনিত্যবহ নদী দেখা যায়। এই নদীগুলিতে সারা বছর জল থাকে না। অল্প জল থাকায় নদীগুলো সমুদ্রে পৌঁছাতে পারে না, যেমন লুনি। দীর্ঘদিন ধরে অল্প বৃষ্টির জন্য অঞ্চলটি মরুভূমিতে পরিণত হয়েছে। এখানে চাষবাস একেবারে হয় না বললেই চলে, তাই এখানে খুব কম মানুষ বসবাস করে। 5 নম্বর দেখে ভারতের উত্তরের সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতি বর্ণনা করো। তো উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল ও দক্ষিণে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মাঝখানে এই সমভূমি অঞ্চল অবস্থিত, যার গড় উচ্চতা 300 মিটার। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও আসাম এই রাজ্যগুলোর মধ্যে দিয়ে এই সমভূমি অবস্থিত। সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র এই সমভূমি অঞ্চলের প্রধান নদী। এই নদীগুলি হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে নুড়ি, কাকড়, পলি বয়ে এনে এই সমভূমির সৃষ্টি করেছে। এই নদী গঠিত সমভূমি অঞ্চলের মাটি খুবই উর্বর, তাই চাষবাস খুব ভালো হয়। সমতল ভূমি হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো, সেই কারণে এই অঞ্চলে প্রচুর মানুষ বসবাস করে। এরপরে দেখো 5-3 নম্বর দেখে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। তো গঙ্গা একটি আদর্শ নদী। এই নদীর 3টি গতিপথ রয়েছে। এগুলি হলো উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ, মধ্য গতি বা সমভূমি প্রবাহ, আর হচ্ছে নিম্ন গতি বা বদ্বীপ প্রবাহ। তো প্রথমে আমরা লিখছি পার্বত্য প্রবাহ। গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উত্তরপ্রদেশের হরিদ্বার পর্যন্ত বিস্তৃত। এরপর সমভূমি প্রবাহ, হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গা নদীর সমভূমি প্রবাহ বিস্তৃত। নেক্সট হচ্ছে দ্বীপ প্রবাহ, বিহারের রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত গঙ্গার বদ্বীপ প্রবাহ বিস্তৃত। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের জিওগ্রাফি সাবজেক্টের একটি
মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর এখানে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে এবং প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে। এবং এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নোত্তর পিডিএফগুলো নিতে পারো। তো আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।